এবার শেষ, কেমন আছো? সাউন্ড শোনা যাচ্ছে কিনা কেউ একজন জানাও। জি স্যার, ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে স্যার, বাংলা স্যার। শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ারে চলে যাই। আমার কম্পিউটারের স্ক্রিন আসছে তোমাদের এখানে? জি স্যার, আসে স্যার। স্ক্রিন এখনো আসে নাই, স্ক্রিন আসতেছে। স্ক্রিন আসে নাই? স্যার আসে স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট কজন আসছে আমিনুল দেখো? 12 জন আসছে স্যার, 12 আসতেছে সবাই। সবাই আসতেছে। স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আমার এখানে হয়নি এখনো। আচ্ছা, এখন হয়েছে স্যার, আপনার মোবাইলের স্ক্রিন দেখাচ্ছে, এই পাওয়ার পয়েন্ট অন হচ্ছে। আচ্ছা, ওই সবার মাইক গুলো মিউট করে রাখতে বলো, যখন কথা বলবে তখন শুধু আনমিউট করবে। হ্যাঁ, তোমরা সবার মাইকগুলি মিউট করে রাখো কথা বলার সময়, তারপরে একটু সেটিং চেঞ্জ করে তারপর আবার কথা বলো। তো আমরা আজকে যে জিনিসটা পড়বো এটা পালমোনারি ফাংশন টেস্ট, একটা ওভারভিউ টাইপের। আর পালমোনারি ফাংশন টেস্ট আমাদের সবার লাগবে, ইন্টার্নিস্টদের লাগবে, অ্যানেস্থেটিস্টদের লাগবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে লাগবে, সার্জনদের লাগবে, ফিজিশিয়ানদের লাগবে, আর পালমোনারিদের তো লাগবেই। যেহেতু এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জন্য সারা পৃথিবীতে জিপিরাই পালমোনারি ফাংশন টেস্ট করে। তো আমাদের এখানে জিপি তো দূরের কথা, স্পেশালিস্টরাও সবাই পালমোনারি ফাংশন টেস্ট কেন করতে হবে বা ইন্টারপ্রিটেশন সম্বন্ধে ক্লিয়ার কোনো আইডিয়া নাই, যার ফলে এই পালমোনারি ফাংশন টেস্ট ইউজুয়ালি এরা করতেও দেয় না, এবং এর ইন্টারপ্রিটেশন কি হবে এগুলো বুঝতেও পারে না সবাই। এই জন্য আমাদের আজকে ক্লাসটার আয়োজন, যাতে আমরা নিজেরা আজকে যারা আছি তারা যাতে আমাদের আগের যে ইয়েগুলো ছিল ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়, এবং নিজেরা কেন পালমোনারি ফাংশন টেস্ট করব বা ইন্টারপ্রিটেশন কি হবে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমিনুল, কয়জন আসছে? স্যার 15 জন শো করছে। আচ্ছা, আমরা শুরু করব, শুরু করি আস্তে আস্তে, যারা আসে ওরা জয়েন করবে অটোমেটিক। বিসমিল্লাহ। জি স্যার। আচ্ছা, আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করব 5টা লেসন আছে এর মধ্যে, চেষ্টা করব আমরা ইয়েগুলো। তাহলে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি লেসন আছে, এরপরে স্পাইরোমেট্রি সম্বন্ধে বেসিক কিছু কথা, লাং ভলিউম সম্পর্কে কথা, ডিএলসিও কিভাবে করে, কিভাবে ইন্টারপ্রিটেশন করে কথা, আর লাস্ট লেসনে থাকবে সামারি এন্ড প্র্যাকটিস কেসেস। একদিনে হয়তো বা শেষ করা যাবে না, আমরা ইনশাল্লাহ 2 দিনে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, যারা ওই ক্লাস অ্যাটেন্ড করছো, যদি খাতা কলম থাকে পাশে খাতা কলম নিয়ে বসতে পারো, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো টুকে নিতে পারবা। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো টুকে নিলে পরবর্তীতে এগুলো রিভিউ করা সহজ হবে। ইন্ট্রোডাক্টরি ইয়াতে দেখো যে আমার লেফট হ্যান্ড সাইডে একটা ইয়ে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ ইয়েটা, যে এটাকে বলে ফ্লো ভলিউম লুপ। কি বলে এটাকে? ফ্লো ভলিউম লুপ বলে। এই ফ্লো ভলিউম লুপটা, এই ফ্লো ভলিউম লুপ, এদিকে হলো ফ্লো লিটার পার সেকেন্ড। সাইফুল, তোমার মাইক মিউট করো। জি স্যার। আচ্ছা, ফ্লো ভলিউম লুপটা খেয়াল করো, এই উপরের দিকে হলো ফ্লো, আর এই এক্সিসে হলো ভলিউম। ফ্লো ইজ লিটার পার সেকেন্ড আর ভলিউম ইন লিটার্স। এদিকে দেখো, এই এটাকে যদি 0 ধরো, এটাকে 4, এটাকে 8, এরকম ভাবে দেওয়া আছে। তো এই ফ্লো ভলিউম লুপ এটা। এরপরে যাও, এখান থেকে আমরা কি কি শিখতে চাই। 1 নাম্বার আমরা জানতে চাই যে আমরা কেন পালমোনারি ফাংশন টেস্ট করব। 2 নাম্বার আমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য পালমোনারি ফাংশন টেস্ট। এটা স্যাররা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করে, এবং এই পালমোনারি ফাংশন টেস্ট জিজ্ঞেস করলে স্পাইরোমেট্রি ছাড়া আর কিছু মুখ দিয়ে বেরোয় না, আমরা এগুলো তোমাদেরকে বলে দেব। নো দ্য 3 মেজর ক্যাটাগরিজ অফ ক্রনিক ডিফিউজ লাং ডিজিজ। ক্রনিক লাং ডিজিজের 3টা বড় ক্যাটাগরি আছে, কিভাবে ভাগ করি এটা আমরা দেখাবো। আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস সাবডিভিশনস অফ দ্য লাং ভলিউম।
এই লাং ভলিউম গুলোর যে সাবডিভিশন গুলো আছে এই ইন্ট্রোডাক্টরি ক্লাসেই আমরা শেষ করে নেব। আচ্ছা, তাহলে এখন ইন্ডিকেশন কি? নাম্বার 1 ইন্ডিকেশন ডায়াগনোসিস অফ সিম্পটোমেটিক ডিজিজ। একটা রোগীর কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটা ডায়াগনোসিস করার জন্য আমরা স্পাইরোমেট্রি করব। স্ক্রিনিং ফর আর্লি অ্যাসিম্পটোমেটিক ডিজিজ, স্ক্রিনিং পারপাজে আমরা ইউজ করব। যেমন একটা লোক 20 প্যাকের স্মোকিং হিস্ট্রি আছে, বয়স 40 হয়ে গেছে, তুমি সাসপেক্ট করতেছো তার সিওপিডি থাকতে পারে কিন্তু অ্যাসিম্পটোমেটিক, তার এই আর্লি অ্যাসিম্পটোমেটিক ডিজিজ স্ক্রিনিং করার জন্য আমরা পালমোনারি ফাংশন টেস্ট করব। প্রগনোস্টিকেশন অফ নোন ডিজিজ, যেমন যারা আমাদের আইএলডি ক্লিনিকে থাকো, এটা দেখবা যে আমরা রুটিনলি আসলেই একটা স্পাইরোমেট্রি করি। তো এই স্পাইরোমেট্রি করে আমরা বুঝতে পারি যে রুগীটা কি ডাউন হিলে যাচ্ছে, না রুগীটার ডিজিজটা কন্ট্রোল আছে, না রুগী এরকম ভাবে কিউরের দিকে যাচ্ছে। মনিটরিং রেসপন্স টু ট্রিটমেন্ট, এটা প্রায় কাছাকাছি, যে ট্রিটমেন্ট মনিটরিং এর জন্য আমি যে চিকিৎসাটা দিলাম রুগী এটা রেসপন্স করছে কি করছে না এটা বোঝার জন্য। তাহলে 4টা বড় হেডিং, একটা ডায়াগনোসিস অফ সিম্পটোমেটিক ডিজিজ, স্ক্রিনিং ফর আর্লি অ্যাসিম্পটোমেটিক ডিজিজ, প্রগনোস্টিকেশন অফ নোন ডিজিজ, মনিটরিং রেসপন্স টু ট্রিটমেন্ট। আর কি এই ইয়াটা পরে লিখে নাও, এটা পুরো কুল লাগবে। পারপাস অফ পালমোনারি ফাংশন টেস্ট as a diagnostic tool, pulmonary function test help to classify diffuse lung disease into one of the 3 broad categories. সবাই আমরা জানি যে obstructive lung disease, restrictive lung disease, pulmonary vascular disease। obstructive lung disease এর মধ্যে কি কি আছে? সিওপিডি আছে, এর মধ্যে আছে ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসিমা, অ্যাজমা, ব্রঙ্কিয়াইটিস, সিস্টিক ফাইব্রোসিস। এই 4টা হলো বড় হেডিং অবস্ট্রাকটিভ লাং ডিজিজের। নেক্সট আসো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মধ্যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আমিনুল স্যার পড়িয়েছে অলরেডি। তারপর আসে চেস্ট ওয়াল প্যাথোলজি গুলো, কাইফোসিস, স্কোলিওসিস, ওবিসিটি। ওবিসিটি কিন্তু একটা কজেস রেস্ট্রিকশন। নিউরোমাস্কুলার ডিজিজ যেমন অ্যামাইট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো। তাইলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, শুধু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে যদি চুপ থাকো তাহলে কিন্তু তোমার ইয়ে পড়া হবে না, সবগুলো বলতে হবে। যে 4টা হেডিং এ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, চেস্ট ওয়াল ডিজিজ, ওবিসিটি, নিউরোমাস্কুলার ডিজিজ। লাস্ট আসো যে পালমোনারি ভাস্কুলার ডিজিজ। এর মধ্যে কমন হলো পালমোনারি, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন আর ক্রনিক থ্রম্বোএম্বোলিক ডিজিজ। তোমার কাছে মনে হতে পারে যে এত ডিজিজ কিভাবে স্পাইরোমেট্রি দিয়ে ডায়াগনোস করা যায়, আমরা শুধু রেস্ট্রিকশন আর অবস্ট্রাকশন এনে দেখি। আমরা আস্তে আস্তে আসতেছি কিভাবে এই ডিজিজ প্রত্যেকটা আলাদাভাবে ডায়াগনোস করা যায়। আচ্ছা, এখন আসো, এটা তো গেল কি 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 রোগ আমরা ডায়াগনোস করতে পারি। এখন আসো এই যে লাং ফাংশন টেস্ট বা পালমোনারি ফাংশন টেস্ট করে যে আমরা লাং এর কি কি অবস্থা বুঝি। আমরা লাং এর এয়ারওয়ের অবস্থা বুঝতে পারি, লার্জ এয়ারওয়ে ইনভলভ করেছে না স্মল এয়ারওয়ে ইনভলভ করেছে এটাও বুঝি, লাংয়ের প্যারেনকাইমার অবস্থা বুঝি, অ্যালভিওলার ইন্টারস্টিশিয়ামের অবস্থা, পালমোনারি ভাস্কুলেটরের অবস্থা বুঝি, বেলোজ এন্ড পাম্প মেকানিজম, এই যে লাংয়ের যে রেসপিরেটরি মেকানিক্স আছে ও ঠিকমতো কাজ করে কিনা এটা বোঝা যায়, যে ডায়াফ্রাম, চেস্ট ওয়ালের অবস্থা, নিউরাল কন্ট্রোল অফ ভেন্টিলেশন, এটা সম্বন্ধেও ধারণা পাওয়া যায়। দেখো অনেকগুলো, এয়ারওয়ে, প্যারেনকাইমা, পালমোনারি ভাস্কুলেচার, বেলোজ এন্ড পাম্প মেকানিজম, নিউরাল কন্ট্রোল অফ ভেন্টিলেশন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা পেতে পারি শুধু পালমোনারি ফাংশন টেস্ট করে। আচ্ছা, টাইপস অফ পিএফটি, এগুলো লিখে ফেলো বা আগে শোনো তারপর লেখো। একটা হলো স্ট্যান্ডার্ড পিএফটি, কি থাকে? স্পাইরোমেট্রি থাকে, লাং ভলিউমস থাকে, ডিএলসিও থাকে। আর স্পেশালাইজড পিএফটি, এবিজি, এবিজি যে তোমাদের যে স্যার পড়িয়েছে, এবিজিও কিন্তু একটা লাং ফাংশন টেস্ট। এক্সারসাইজ অক্সিমেট্রি আমরা প্রায়ই করি, যে পালস অক্সিমিটারে তার স্যাচুরেশন দেখি, রুগীকে একটু হেঁটে আসতে বলি, হেঁটে আসতে বলে আবার স্যাচুরেশন দেখি যে ডিস্যাচুরেট করে কিনা। 6 মিনিট ওয়াক টেস্ট, তোমাদের এই যে মামুন ভাই এবং অনল ভাই এরা সবাই 6 মিনিট ওয়াক টেস্ট করে, তোমরা যারা আছে একটু ওনাদের থেকে দেখে নিবা কিভাবে করে। পিক ফ্লো, পিক ফ্লো দিয়ে আমরা একটা লাং ফাংশন সম্পর্কে ধারণা পেতে পারি। লাস্ট যেটা সিপ্যাট, কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্টিং, তোমাদের হ্যানা ম্যাডাম এর উপর অনেক কাজ করছে। এই সিপ্যাট এগুলোর একটা ইম্পর্টেন্ট একটা পিএফটির পার্ট। ম্যাক্সিমাম ইন্সপিরেটরি এন্ড এক্সপিরেটরি প্রেসার এগুলো দেখা যায়। তাইলে আমাদের
যদি হোয়াট আর দ্য পিএফটিস যদি বলে তাহলে তোমরা উত্তরে বলবা যে দেয়ার আর স্ট্যান্ডার্ড লাং ফাংশন পিএফটিস আর কিছু স্পেশালাইজড পিএফটি। স্ট্যান্ডার্ডের মধ্যে স্পাইরোমেট্রি, লাং ভলিউমস এন্ড ডিএলসিও। স্পেশালাইজড পিএফটিস এর মধ্যে এবিজি, এক্সারসাইজ অক্সিমেট্রি, 6 মিনিট ওয়াক টেস্ট, পিক ফ্লো, সিপ্যাট, ম্যাক্সিমাম ইন্সপিরেটরি এন্ড এক্সপিরেটরি প্রেসার। এই প্রত্যেকটা জিনিস তোমাকে বলতে হবে। এই জিনিসটা দেখো যে এই যে আমাদের যে ইয়েটা আছে এটা লাং ভলিউমের একটা ডায়াগ্রাম, পারলে খাতা কলম থাকলে এঁকে নাও। এই দেখো যে আমি যদি নর্মালি শ্বাস নেই এবং ছাড়িয়ে যে এরকম একটা কার্ভ আসে, দিস ইজ টাইডাল ভলিউম। তারপর যদি এরকম ভাবে লম্বা একটা শ্বাস টানো তোমার ফুল ক্যাপাসিটিতে যতটুকু পারো, এই শ্বাস টানাতে এই যে এতটুকু উঠলো এতটুকু হলো, এই যে টাইডাল ভলিউমের পরে যতটুকু গেল এটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ফুল শ্বাস টানার পরে তুমি একদম জোরে যদি ব্লো করো, জোরে ব্লো করলে এই আস্তে 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 আসলো 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 একদম শেষ পর্যন্ত এখানে এসে শেষ হলো। এটাকে বলে যে এখান থেকে এতটুকু বলে ভাইটাল ক্যাপাসিটি। কেন ভাইটাল ক্যাপাসিটি বলে আমি তোমাকে বলতেছি যে ভাইটাল ক্যাপাসিটির ডেফিনিশন আমরা পড়েছি। একজন ভলান্টিয়ার বলো তো যে হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি। শফিউল বলো, সাইফুল বলো, সাইফুল হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি? সাইফুল শুনতে পাচ্ছ না? হ্যালো সাইফুল বলো হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি, নাকি ইয়াসিন বলবে? সাইফুল বলো, জি স্যার। সাইফুল বলো, স্যার কে বলবে? স্যার এটা স্যার maximum amount of air a person can exhale after forceful inspiration. ইন্সপিরেশন কি ফোর্সফুল হয় কখনো? ম্যাক্সিমাল ইন্সপিরেশন বলো বা ডিপ ইন্সপিরেশন বলো, Deep ফোর্সফুল inspiration, ইন্সপিরেশন জি স্যার। কেমনে দিবা? জোর দিয়ে তো বাতাস বের করে দিতে পারবা, তাহলে deep inspiration স্যার। দিস ইজ দ্য ইয়া বন্ধ করো, মাইক বন্ধ করো। দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সেলড আফটার এ ডিপ ইন্সপিরেশন। এখানে দেখো যে একদম ডিপ ইন্সপিরেশন নিল, এখান থেকে সে এক্সেল শুরু করলো, আসতেছে 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 এখানে এসে শেষ হলো। তাহলে ভাইটাল ক্যাপাসিটি যদি আপনি স্যাররা জিজ্ঞেস করে যে ভাইটাল ক্যাপাসিটি মানে কি, তুমি যদি এভাবে বলো যে ভাইটাল ক্যাপাসিটি ইজ টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এন্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাহলে ভাইটাল ক্যাপাসিটি হলো। তার মানে আমরা যে নর্মাল স্পাইরোমেট্রি করি আমাদের ওয়ার্ডে যে জিনিসটা দেখি ভাইটাল ক্যাপাসিটি, আমরা এই তিনটা জিনিস আমরা পাই ভাইটাল ক্যাপাসিটি। একটা হলো টাইডাল ভলিউম, দেখো যে ভাইটাল ক্যাপাসিটি কি কি আসছে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আসছে, টাইডাল ভলিউম আসছে আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আসছে। এই নিচে যে জিনিসটা বাকি আছে এটাকে বলে রেসিডুয়াল ভলিউম। এই রেসিডুয়াল ভলিউমটা আমাদের কি কাজ করে বলো তো একজন? রেসিডুয়াল ভলিউমটা ইয়াসিন বলো। লাং কলাপস হয়ে যাওয়াকে প্রিভেন্ট করে স্যার। একটা আর স্যার হ্যাঁ বলো। স্যার লাং কলাপস হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে। আর হচ্ছে রেস্টিং ফেজে যখন স্পেশাল মাঝখানে অক্সিজেন সাপ্লাই কাজ করে থাকে। হ্যাঁ গুড। এটা কন্টিনিউয়াস অক্সিজেনেশনের ব্যবস্থা, কারণ ব্লাড তো কন্টিনিউয়াস আসতেই থাকে, অত বসে থাকে না যে কখন ইন্সপিরেশন নিবে অক্সিজেন আসবে তারপর আমি নিব। এই রেসিডুয়াল ভলিউমটা আমাদের গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। কেমন? ভেরি গুড, সবাই পারে দেখে। তাইলে এই ভলিউমগুলো জানার ইম্পর্টেন্স কি, এই ভলিউম জানার ইম্পর্টেন্সটা কি আমরা আসতেছি পরে। এখানে দেখো যে আমরা কিছু ক্যাপাসিটি আছে, আমরা এই যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর টাইডাল ভলিউমকে বলি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। কেমন? আর ভাইটাল ক্যাপাসিটি কি বলি তিনটাকে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটাকে বলি আমরা ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউমকে বলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলে, যদি রিজার্ভ লিখছে এখানে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আর টিএলসি শুনবা যে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি হলো সবগুলো মিলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম সবগুলো মিলে হলো টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি আর টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে পার্থক্য কি ইয়াসিন বলো। স্যার ভাইটাল ক্যাপাসিটিতে স্যার রেসিডুয়াল ভলিউমটা থাকবে না স্যার। হ্যাঁ, ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম ইকুয়াল টু টোটাল লাং ক্যাপাসিটি। তার মানে আমরা যে অফিস স্পাইরোমেট্রি যেটা করি, আমাদের এখানে যে ডেস্কটপ স্পাইরোমেট্রি করি,
এ দিয়ে কিন্তু টোটাল লাং ক্যাপাসিটি আমরা মাপতে পারি না, আমরা শুধু ভাইটাল ক্যাপাসিটি পর্যন্ত মাপতে পারি, তাই না? তাহলে এখন টোটাল লাং ক্যাপাসিটি কেমনে মাপবো বা কিভাবে জানা যায় এগুলো আসতেছে আমরা পরে। এটা একটা টিপিক্যাল স্ট্যান্ডার্ড পিএফটি চার্ট, এভাবে রিপোর্টগুলো আমাদের মধ্যে আসে। এই রিপোর্টটাতে প্রথমে দেখো যে এখানে স্পাইরোমেট্রি লেখা আছে, তারপরে লেখা আছে লাং ভলিউমস লেখা আছে, আর এখানে দেখো ডিফিউজিং ক্যাপাসিটি লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এই স্পাইরোমেট্রি, লাং ভলিউমস, ডিফিউজিং ক্যাপাসিটি। আচ্ছা, উপরে দেখো যে পেশেন্টের নাম, বয়স, জেন্ডার এটা লেখা আছে। আচ্ছা, এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, এই রেফারেন্স মানে হলো পেশেন্টের কত থাকা দরকার, আর প্রি দেওয়া আছে, প্রি মানে হলো এই পেশেন্টের ডাটা, এটা পেশেন্টের কত আছে, আর পার্সেন্ট রেফারেন্স মানে হলো এই পেশেন্টের যত আছে আর যত থাকা দরকার এর মধ্যে কম্পারিজন করে কত পার্সেন্ট আছে এটা। আর এখানে পোস্ট একটা ঘর আছে, দেখো এই পেশেন্টকে নিচে দেখো একদম নিচে টেস্ট আর প্রি এন্ড পোস্ট 4 পাফস অ্যালবুটেরল, মানে অ্যালবুটেরল আমেরিকাতে অ্যালবুটেরল বলে, আমাদের দেশে আমরা সালবুটামল বলি। তাহলে 2-4 পাফ সালবুটামল দেওয়ার পরে পেশেন্টের যে ডাটা আসছে এটা হলো এটা, এটা আবার স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পারিজন হয়েছে, কম্পারিজন হয়ে কত হয়েছে এটা হলো এটা। তাইলে আমরা একটা একটা করে যাই, ইন্টারপ্রিটেশন গিয়ে আমরা তোমাদের বলবো, জাস্ট চেহারাটা দেখানোর জন্য তোমাদের এটা দেখাচ্ছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, ভ্যালুজ আর রিপোর্টেড অ্যাট পার্সেন্টেজ অফ প্রেডিক্টেড, এই যে যেটা এই যে এই জিনিসটা। আচ্ছা, এগুলো আমরা বলছি। আচ্ছা, এটাই ইম্পর্টেন্ট যে আমাদের নরমাল কত। তোমরা যারা ইয়াতে ছিলে, যে আমেরিকা থেকে আমাদের যে ক্লাস নিতে আসছিল স্পাইরোমেট্রির উপরে, কি নাম আমিনুল? হ্যাঁ জি স্যার। আমেরিকা থেকে যে আমাদের স্পাইরোমেট্রির উপর ক্লাস নিল তসবির, হ্যাঁ হ্যাঁ প্রফেসর তসবির আসছিল, যে ও কিন্তু বলছে যে দেখো যে স্পাইরোমেট্রি নরমাল কিন্তু 80 to 120%, এটা মনে রাখতে হবে। এবং এই 80 to 120% মানে হলো বিটুইন 5th and 95%। তার মানে একটা কমিউনিটিতে তুমি যদি সবার নরমাল লোকদের স্পাইরোমেট্রি নাও, তাহলে 5th পার্সেন্টাইল এবং 95 পার্সেন্টাইল ইনক্লুড করে এই 80 থেকে 120%-এর মধ্যে। কোনো স্পাইরোমেট্রি রিপোর্টে দেখবা যে এই যে পেশেন্টের কলাম যদি এইটা থাকে, রেফারেন্সের এখানে 110% উঠে গেছে বা 108% উঠে গেছে, তো তখন তোমার ঘাবড়ানোর কিছু নাই, এটা নরমাল রেঞ্জে আছে। কেমন? তাহলে 80 থেকে 120 হলো নরমাল স্পাইরোমেট্রির জন্য, 80%। রিপোর্টিং এর ফরম্যাটটা আমরা দেখালাম। প্রথমটা স্পাইরোমেট্রি, যে স্পাইরোমেট্রি যে এই কার্ভটা, এটার নাম হলো ফ্লো ভলিউম কার্ভ, তোমাদের আমরা দেখাইছি। তারপর পোস্ট ব্রঙ্কোডাইলেটর কিভাবে করে ওটা আমরা দেখাবো, এটা রিপোর্টিং ফরম্যাটটা সোজা। এটা হলো লাং ভলিউম গুলো। লাং ভলিউম গুলোর মধ্যে কি কি দেখা যায়? টিএলসি, টিএলসি মানে হলো টোটাল লাং ক্যাপাসিটি, ভিসি হলো ভাইটাল ক্যাপাসিটি, আইসি হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এফআরসি হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আরবি হলো রেসিডুয়াল ভলিউম। রেফারেন্স মানে হলো কতটুকু থাকা দরকার, প্রি মানে হলো পেশেন্টের কতটুকু আছে, আর এই পার্সেন্টেজ রেফারেন্সে দেখো এখানে এখানে দেখো যে টিএলসি 131%, এফআরসি হলো 119%, তার মানে এগুলো নরমাল রেঞ্জে আছে। আর আরবি দেখো 212, তার মানে অনেক বেড়ে গেছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম বাড়া কি ইন্ডিকেট করে এটা আমরা পরে বলবো, এখন তোমাদের শুধু চেহারা দেখাচ্ছি। আর লাস্টে হলো ডিফিউজিং ক্যাপাসিটি। তাহলে একটা স্ট্যান্ডার্ড স্পাইরোমেট্রি রিপোর্টের মধ্যে এই তিনটা জিনিস থাকবে। যারা আমাদের ইয়াতে ক্লিনিকে আসছো, আইএলডি ক্লিনিকে, এটা দেখবা যে আমরা এই আইএলডি ক্লিনিকের রোগীদের বিশেষ করে স্ট্যান্ডার্ড স্পাইরোমেট্রি গুলো আমরা করাই, কারণ তাদের এগুলো সবগুলোই আমাদের জানতে হয়। এখানে দেখো লেসন 2-তে আসো যে দুইটা কার্ভ, এই পাশে রাইট সাইডে নতুন একটা কার্ভ আসছে। এই যে কার্ভটা, এখান থেকে পেশেন্ট ব্লো শুরু করলো, তারপরে এখানে গেল, এখানে শেষ, এরপর আবার ইন্সপিরেশন দিল, যে ইন্সপিরেশনের জন্য আরেকটা কার্ভ তৈরি হয়েছে। নতুন যে স্পাইরোমিটার গুলো আছে এতে এই ইয়াটা আসে, আর আগেকার গুলোতে এখানে এসে শেষ হয়ে যায়, ইন্সপিরেটরি কার্ভটা আসে না। তাইলে এই পাশেরটা হলো ফ্লো ভলিউম কার্ভ, আর এটা হলো টাইম ভলিউম কার্ভ। এদিকে হলো টাইম ইন সেকেন্ডস, আর এদিকে হলো ভলিউম ইন লিটার্স। এটা হলো টাইম ভলিউম, এটা হলো ফ্লো ভলিউম। এই চেহারাগুলো দেখে রাখো কোনটাকে কি কার্ভ বলে। আচ্ছা, নেক্সট আসো, কোন কার্ভ থেকে আমরা কি পাইতে পারি? এই ফ্লো ভলিউম লুপ থেকে এই চেহারা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি নরমাল, এটা কি রেস্ট্রিকশন, এটা কি অবস্ট্রাকশন, নাকি না অন্য কোথাও, এই লুপের চেহারা দেখে। আর এখান থেকে আরেকটা জিনিস পাই, পিক এক্সপিরেটরি ফ্লো রেট। এখানে দেখো যে পেশেন্টটা ব্লো করলো একদম পিক গিয়ে এখানে উঠলো, এই পয়েন্টে যে ফ্লো রেট আছে
এটা হলো পিক এক্সপিরেটরি ফ্লো রেট। এখানে দেখো যে ফ্লো ভলিউম কার্ভ, এদিকে হলো ভলিউম। 8 লিটার পার সেকেন্ড হলো পিক ফ্লো, বুঝতে পারছো? পিক ফ্লো পাই এখান থেকে, ঠিক আছে? তাইলে আমরা আর একটা পাই মিড এক্সপিরেটরি ফ্লো। আমরা তোমাদের বলছি না যে এয়ারওয়ে বুঝতে গিয়ে লার্জ এয়ারওয়ে বুঝি, স্মল এয়ারওয়ে বুঝি। একটা তাইলে ভালো মতো খেয়াল করো, তুমি যখন ব্লো করতেছো, এই এখানে ব্লো আসলো, এদিকে সব লার্জ এয়ারওয়ের বাতাসগুলো চলে আসছে। তারপর শেষের দিকে যখন বাতাস যেটা তোমার বের হয়, এটা স্মল এয়ারওয়ের বাতাসগুলো এসে বের হয়। তো স্মল এয়ারওয়ের বাতাসগুলো বের হয় যেহেতু কার্ভের এই পোর্শনে, কার্ভের এই পোর্শন যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে স্মল এয়ারওয়ে সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এই জন্য কার্ভের এই পোর্শন অ্যানালাইসিস করে আমরা স্মল এয়ারওয়ে তে কোনো অবস্ট্রাকশন আছে কিনা বা স্মল এয়ারওয়ে নরমাল আছে কিনা এই সম্পর্কে একটা ইউ ক্যান হ্যাভ এন আইডিয়া। এটা আমরা পরে আবার কথা বলবো। আর টাইম ভলিউম কার্ভ থেকে কি কি পাই দেখো, এই দেখো যে এই শুরু হলো, এই আমার কার্সার কি দেখা যায় আমিনুল? আমি যে কার্সারটা দেখাচ্ছি সবাই দেখতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে তা শেষ হলো। এখানে দেখো এটা হলো টাইম ভলিউম। এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের টাইমটা উঠে নাই। এই FEV1, FEV1 মানে কি? ফার্স্ট সেকেন্ডে যতটুকু ব্লো করলো। এখানে যদি ধরো 1 সেকেন্ড, এখানে এ বরাবর যদি তুমি টানো, এই পয়েন্টে গিয়ে তার এখানে হলো FEV1, তাহলে এই পয়েন্টে কত লিটার বের হলো, এখানে তো ভলিউম আছে ইন সেকেন্ডে, এই কার্ভ থেকে আমরা বের করে ফেলতে হবে। আরেকটা বের করতে পারবো FBC, এখানে গিয়ে তো শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলে এই বরাবর যদি আমরা দেখি কত ভলিউম গেল, এখান থেকে আমরা FBC পাবো। তাহলে FEV1 পাবো, FBC পাবো। আরেকটা কি পাবো? FET, ফোর্সড এক্সপিরেটরি টাইম, কতক্ষণ লাগলো তার পুরা এই ভাইটাল ক্যাপাসিটি পর্যন্ত তার ব্লো করতে। কেমনে পাবো? এখানে এসে শেষ হয়েছে। এই বরাবর যদি আমরা এই টাইম ইয়ার থেকে আসি, কত সেকেন্ড হলো ওটা আমরা পাবো। এটা ইম্পর্টেন্ট কেন, আমরা পরে আলোচনায় আসবো। তাহলে ফ্লো ভলিউম লুপ থেকে আমরা মেইনলি দেখি এই লুপটার চেহারা দেখি, তার কনফিগারেশন দেখে আমরা আইডিয়া পাই এটা কি নরমাল, এটা রেস্ট্রিকশন, এটা অবস্ট্রাকশন অথবা অন্য কোনো জিনিস। আর আর এর থেকে পিক ফ্লো পাই, স্মল এয়ার সম্বন্ধে ধারণা পাই, আর অনেক জিনিস পাই, তোমরা এতটুকু জানলেই চলবে। আর টাইম ভলিউম কার্ভ থেকে মেইনলি তিনটা জিনিস পাই, একটা হলো FEV1, আরেকটা পাই FBC, আরেকটা পাই FET, পোস্ট এক্সপিরেটরি টাইম। আচ্ছা, তাহলে লার্নিং অবজেক্টিভ সম্বন্ধে আছে, মিনিং অফ FEV1, FBC এগুলো তো জেনে ফেলছো। FEV1 FBC রেশিও তো ক্যালকুলেটেড, এবল টু ইউজ দ্য ভ্যালুজ ডিউরিং ডায়াগনস্টিক ইভালুয়েশন, কিভাবে ডায়াগনোসিস করব আমরা বলবো। আন্ডারস্ট্যান্ড হাউ FEV1 ক্যান বি ইউজ টু গ্রেড সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, এটা তোমরা জানো, আবার আমরা রিভিউ করব। এখন আসো যে এখানে এরকম একটা স্পাইরোমিটার, স্যার সাউন্ড একটু কম মনে হচ্ছে, আরেকটু জোরে বা কাছে নিয়ে স্যার। সাউন্ড কম মনে হচ্ছে? একটু কম মনে হচ্ছে এখন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, এই যে ছবিটা দেখো, এই ড্রাম স্পাইরোমেট্রি আমরা ছোটবেলাতে ফিজিওলজিতে যারা ছিলাম, যে এরকম ভাবে ড্রামের মধ্যে দিয়ে আমরা স্পাইরোমেট্রি করেছি, কিন্তু এখন আর এই ড্রাম স্পাইরোমেট্রি ইউজ করা হয় না। এটা জাস্ট ইতিহাস হিসাবে তোমাদের ছবি দেখানো হলো, যে আমরা এরকম ভাবে ওই ফু দিতাম আর শ্বাস নিতাম, এরকম ভাবে স্পাইরোমেট্রি কার্ভ তৈরি হতো। এখন যেটা এই যে টেবিল টপ স্পাইরোমেট্রি যেটা দেখছো, এটা আমরা করছি NIDC তে আমরা যখন ছিলাম, তখন আমাদের জন্য এই সমস্ত আসছে। এখন এগুলো ইউজ হয় না, এখন কম্পিউটারাইজ স্পাইরোমেট্রি হয়, যেটা আমাদের ইয়াতে স্পাইরোমেট্রি রুমে তোমরা দেখো কম্পিউটার বেস থাকে, আর এরকম ভাবে এই যে জিনিসটা থাকে, এটা হলো নোজ ক্লিপ, আর যেখানে যে ব্লো দেয় এটাকে টারবাইন বলে। এখানে একটা সেন্সর থাকে, এই সেন্সর এতে ডাটা পাঠায়, ক্যালকুলেট করে, যে তার ওই ডাটাগুলো এখানে পাঠায়। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাইলে ওই ভলিউমস এন্ড ক্যাপাসিটি সম্বন্ধে তোমরা আগেই বলছি যে ভাইটাল ক্যাপাসিটি কি বলে। ভাইটাল ক্যাপাসিটি হলো, এক নাম্বার হলো টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তিনটা মিলে হলো ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা, এখানে আসো, এখান থেকে FEV1 ও পাওয়া যেতে পারে এই চার্ট থেকে, এটাতে আমরা যাব না, আমরা কারণ এখান থেকে FEV1 আমরা ক্যালকুলেট করি না, আমরা করি হলো FEV1 ক্যালকুলেট করলে টাইম ভলিউম কার্ভ থেকে। আচ্ছা, এই যে কার্ভটা, এটা হলো টাইম ভলিউম কার্ভ, তোমাদের আমরা দেখাইছি যে এদিকে হলো ভলিউম ইন লিটার্স, দেখা যাচ্ছে না, ভলিউম ইন লিটার্স, আর এদিকে হলো টাইম ইন সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ব্লো হলো, এতটুকু,
এখানে কতটুকু ভলিউম বের হইলো FeV1 এখানে দেখো প্রায় 4.7 বা 4.8 লিটার হলো FeV1 আচ্ছা FVC কেমনে পড়বো একদম শেষ পর্যন্ত এখানে গিয়ে কতটুকু ভলিউম বের হলো প্রায় 6 লিটার না হইলো 5.8 লিটার ধরো আমাদের সুবিধার জন্য তাহলে FeV1 বাই FVC একজন ক্যালকুলেট করো কত হয় FeV1 বাই FVC কত হয় 4.7 আর এখানে 5.8 কত হয় বলো এনিওয়ান হারুন ক্যালকুলেট করো মোবাইলে ক্যালকুলেট করো বা ইয়া থাকলে অঙ্ক ভালো পারলে মুখে মুখে 0.81 স্যার হ্যাঁ তাইলে আমরা পেয়ে গেলাম FeV1 বাই FVC হলো ক্যালকুলেটেড ভ্যালু কম্পিউটার যদি আমাদের কোনো ভ্যালু নাও দেয় আমাদের এই কার্ভ দুইটা থাকলে আমরা উই ক্যান ক্যালকুলেট বুঝতে পারছো অথবা কম্পিউটারের ডাটা ভৌতিক ডাটা দিল কিনা আমরা নিজের এই কার্ভ দেখে বুঝে ফেলবো যে না কম্পিউটারের ডাটা ঠিক আছে আচ্ছা তাহলে FeV1 বাই FVC রেশিও আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারতেছি এই যে কার্ভ গুলো আমরা তোমাদের দেখাইছি যে এটা হলো ফ্লো ভলিউম লুপ এটা টাইম ভলিউম লুপ আচ্ছা আমরা কি কি মাপি অলরেডি কথা বলে ফেলছি আমরা মেইনলি দেখি FeV1 FVC FeV1 বাই FVC রেশিও ফ্লো ভলিউম লুপ গুলো দেখি পিক এক্সপ্লোরেটরি ফ্লো দেখি FEF 2575 দেখি আচ্ছা ম্যাক্সিমাল ভলান্টারি ভেন্টিলেশন দেখি রেসপন্স টু ব্রঙ্কোডাইলেটেড দেখি এই স্পাইরোমেট্রি দিয়ে এই জিনিসগুলো আমরা দেখতে পারি আর কতগুলো জিনিস আমরা দেখি পরবর্তীতে তোমাদের আমরা দেখাবো যে ব্রঙ্কো প্রভোকেশন টেস্টও আমরা এই স্পাইরোমেট্রি দিয়ে আমরা করি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট তোমরা নাম শুনছো বেশিরভাগ যখন কফের ডেসক্রিপশন পড়ছো তখন আচ্ছা তাহলে এখন আসো যে হাউ টু ইন্টারপ্রেটের কিছু বেসিক রুল আছে আমি তোমাদের এই অ্যালগরিদমটা দেখাবো না আমরা আর একটা সহজ অ্যালগরিদম ফলো করি আমি মুখে মুখে বলি তোমরা শোনো প্রথমেই আমরা দেখি FeV1 বাই FVC রেশিও দেখি প্রথমে কি দেখি FeV1 বাই FVC রেশিও দেখি তো এই রেশিও যদি 0.7 এর উপরে থাকে তাহলে ইট ইজ নরমাল আর 0.7 এর নিচে থাকে ইট ইজ অবস্ট্রাকশন ক্লিয়ার প্রথমে কি দেখি FeV1 বাই FVC দেখি রেশিও যদি 0.7 এর উপরে থাকে এটা নরমাল অথবা রেস্ট্রিকশন আর 0.7 এর নিচে থাকে এটা অবস্ট্রাকশন অবস্ট্রাকশনের জন্য এই একটা পয়েন্টই ইম্পর্টেন্ট যে এই জন্য দেখবা যে COPD ডেফিনিশনে ওই কথাগুলো আছে FeV1 বাই FVC রেশিও ইজ লেস দেন 0.7 ডেফিনিশন পড়ছো না এটা বোঝাচ্ছে যে অবস্ট্রাকশন আছে আর দুই নাম্বার হলো FeV1 বাই FVC রেশিও যদি 0.7 এর উপরে থাকে দুইটা অপশন আছে তো অপশন দুইটা কি কি একটা হলো এটা নরমাল হইতে পারে অথবা রেস্ট্রিকশন হইতে পারে এর আগে আমি তোমাকে আরেকটা জিনিস বলি যে আমরা বলছি না যে স্পাইরোমেট্রি দিয়ে আমরা কি কি দেখি এয়ারওয়ে দেখি প্যারেনকাইমা দেখি বলছি না ভাস্কুলেচার দেখি তাহলে FeV1 দেখে আমরা কি বুঝি এয়ারওয়ে বুঝি না প্যারেনকাইমা বুঝি একজন বলো শাহিন বলো FeV1 দেখে আমরা কিসের অবস্থা বুঝি এয়ারওয়ের অবস্থা বুঝি না প্যারেনকাইমার অবস্থা বুঝি স্যার এয়ারওয়ে অবস্থা বুঝি হ্যাঁ এয়ারওয়ের অবস্থা বুঝি কেন দেখো যে ফার্স্ট সেকেন্ডে কতটুকু ব্লো করতে পারলো এতটুকু আমরা জানি তাই না তাইলে নরমালি এয়ারওয়ে যদি নরমাল প্যাটেন্সি এরকম থাকে তাইলে যে যতটুকু ব্লো করতে পারবে আর যদি অবস্ট্রাকশন হয়ে চিকন হয়ে যায় সে কি অতটুকু পারবে আর কম হবে না তার তাইলে FeV1 ইন্ডিকেটস এয়ারওয়ে ডিজিজ কি বলো বুঝতে পারছো তাইলে FeV1 দেখে আমরা কিসের অবস্থা বুঝি এয়ারওয়ের অবস্থা বুঝি ঠিক আছে এখনই রানিং আউট অফ টাইম দিয়ে দিচ্ছে আচ্ছা যতটুকু পারা যায় 10 মিনিটস আছে আচ্ছা তাইলে FeV1 দেখে আমরা কি বুঝি এয়ারওয়ের অবস্থা বুঝি তাইলে আমরা যে প্যারেনকাইমার অবস্থা বুঝবো কি দিয়ে বলো প্যারেনকাইমার অবস্থা বুঝবো FVC দিয়ে ভাইটাল ক্যাপাসিটি প্যারেনকাইমার অবস্থা বুঝবো FVC দিয়ে তাহলে এখন আসো FeV1 বাই FVC রেশিও ইজ মোর দেন 0.7 তার মানে দাঁড়াইলো হয় এটা নরমাল নাহলে এটা রেস্ট্রিকশন তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ দেখতে গেলে তো আমাদের প্যারেনকাইমার অবস্থা দেখতে হবে তাই না হ্যাঁ বা প্যারেনকাইমা নরমাল আছে কিনা এটা দেখতে গেলে তো আমার প্যারেনকাইমা দেয় তাহলে প্যারেনকাইমা ইন্ডিকেট করে কি FVC দিয়ে আমি প্যারেনকাইমা বুঝি তাহলে আমরা চলে যাব সরাসরি FVC তে FVC যদি নরমাল থাকে তাহলে এটা নরমাল ক্লিয়ার হয়েছে আর FVC যদি কম থাকে তাহলে এটা রেস্ট্রিকশন আজকে এই জিনিসটা ক্লিয়ার হও তাহলে FeV1 বাই FVC রেশিও আগে দেখবো
যদি 0.7 এর কম থাকে ইট ইজ অবস্ট্রাকশন, আর যদি এটা 0.7 এর বেশি থাকে দুইটা অপশন, এটা নরমাল অথবা রেস্ট্রিকশন। তাইলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ তো প্যারেন্ট ক্যামেতে হয়, প্যারেন্ট ক্যামে দেখতে গেলে আমাকে এফবিসি দেখতে হবে, তাহলে এফবিসি যাবো। তাহলে এফবিসি তে গিয়ে যদি আমরা দেখি এফবিসি নরমাল, তাহলে এটা নরমাল। আর এফবিসি যদি দেখা যায় যে না এটি কমে গেছে, তাইলে এটা আমরা ধরবো এটা দেয়ার ইজ রেস্ট্রিকশন। এতটুকু ক্লিয়ার হয়েছে তো? আর আরেকটা বলছিলাম জি যে স্যার। আমরা সিভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন আমরা এন থেকে স্পাইরোমেট্রি থেকে বের করতে পারি। তাহলে আবার একই কথা, এয়ারওয়ে দেখতে গেলে আমাকে এফইভি1 দেখতে হবে। তাহলে এফইভি1 কতটুকু কমলো ওটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি সিভিয়ারিটি অফ অবস্ট্রাকশন আমরা বুঝতে পারবো, তাই না? এই হিসাবে দেখো যে গোল্ডের যে গাইডলাইন, এটা পরে দেখাবো, এই যে এই জিনিসটা দেখো, এই যে গোল্ডের যে গাইডলাইনটা আছে যে এফইভি1 যদি 80% এর উপরে থাকে তাহলে এটা হলো মাইল্ড, আর এফইভি1 যদি 50 থেকে 80 থাকে তাহলে এটা হলো মডারেট, আর 30 থেকে 50 থাকে তাহলে সিভিয়ার, আর লেস দেন 30 থেকে ভেরি সিভিয়ার। তাহলে এফইভি1 এর পার্সেন্টেজ দিয়ে আমরা অবস্ট্রাকশনের সিভিয়ারিটি গ্রেডিং করতে পারবো, ঠিক আছে? তাহলে অবস্ট্রাকশন ডায়াগনোসিস করব এফইভি1 বাই এফবিসি রেশিও দিয়ে, আর আমরা এই অবস্ট্রাকশনের সিভিয়ারিটি দেখবো এফইভি1 এর অবস্থা দেখে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে, এই এতটুকু বুঝলেই আমাদের আজকের ক্লাসের বেসিক জিনিস হয়ে গেছে। পরে তোমরা কার্ভ দেখি কিভাবে কি বোঝা যায় ওই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে ইন্টারপ্রিটেশন এতটুকু। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আজকে ক্লাসের উপরে কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করো। শাইন বলো। স্যার ওই ফোর্স এফ স্যার এফবিসি স্যার যেটা হ্যাঁ, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, ওটা দেখে কি স্যার কোনো সিভিয়ারিটি কি বের করা যায় স্যার, বা সিভিয়ারিটি কোনো ইন্ডিকেশন করে স্যার? কিসের সিভিয়ারিটি? স্যার এর প্যারেনকেমাল ডিজিজ সিভিয়ার, এটা কারণ এফবিসি তো প্যারেনকেমাল ডিজিজ ইন করে স্যার। শোনো, প্যারেন্টক্যামাল ডিজিজে তো যাই নাই এখন, আমি তো শুধু অবস্ট্রাকশনের সিভিয়ারিটি পর্যন্ত আসছি। প্যারেন্টক্যামাল ডিজিজের সিভিয়ারিটি দেখতে গেলে এফবিসি দেখতে হবে, কিভাবে দেখতে হবে এটা তোমাদের বলবো। আচ্ছা স্যার। আজকে যতটুকু আলোচনা হলো এর মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করো, বা কোনো জিনিস ক্লিয়ার হয় নাই। স্যার এখানে স্যার যে স্টেজ 1 আছে স্যার, যেটা স্যার অবস্ট্রাকটিভের, স্যার আপনার ডেফিনিশনে স্যার বলছে মোর দ্যান 0.7 হলে স্যার নরমাল, তাহলে এবার স্টেজ 1 কেন করতে গেল স্যার? দাদা মোর দেন 0.7 কি বলছে? স্যার এফবিওয়ান বাই এফবিসি। এফবিসি কি রেশিও? এখানে কি রেশিওর কথা আসছে? রেশিও না, তুমি তো তাহলে বেসিক জিনিসই বুঝো নাই। আচ্ছা জি স্যার, আচ্ছা দিচ্ছেন না, বুঝে বুঝে শিখো। আমরা অবস্ট্রাকশন আছে কি নাই এটা বুঝবো হলো এফইভি1 বাই এফবিসি রেশিও দেখে। তা আমরা বুঝলাম যে অবস্ট্রাকশন আছে, এখন অবস্ট্রাকশনের সিভিয়ারিটি কেমনে অ্যাসেস করব? আমি যদি এফবিসি দেখি তাহলে কি অ্যাসেস করতে পারবো? কারণ এফবিসি তো প্যারেন্ট ক্যামের অবস্থা বোঝে, প্যারেন্ট ক্যামে দিয়ে তো অবস্ট্রাকশন হয় না, অবস্ট্রাকশন হয় তো এয়ারওয়ে দিয়ে। তাহলে এয়ারওয়ে এর অবস্ট্রাকশন সিভিয়ারিটি দেখতে গেলে আমাদের এফইভি1 এর অবস্থা দেখতে হবে। আর এফইভি1 যদি 80% এর উপরে থাকে তাহলে এটা মাইল্ড, 50 থেকে 80 থাকে মডারেট, 30 থেকে 50 থাকলে সিভিয়ার, আর লেস দেন 30 থাকে ভেরি সিভিয়ার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ইয়াসিন বলো, কি জানতে চাও? না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। মুর্তজা হাসান কে? না স্যার, লাগবে না। মুর্তজা হলো আমাদের ওই রেসিডেন্ট, আগের ব্যাচের রেসিডেন্ট। আমি ওদেরকে বলছি যে স্যারের ক্লাসে তোমরা থাকবা, ওরা স্যার জুম ইনস্টল করতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের ফেজি রেসিডেন্ট স্যার, ওই বিসিএস দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন বা কোনো ফ্যাকাল্টিরা কিছু অ্যাড করতে চাও? আমিনুল, হেনা, তৌহিদ? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমার ভালো হয়েছে স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। স্যার ওদেরকে একটু বলা হয়েছে যে 0.7 এর উপরে 0.7 এর নিচে, 0.7 হলে কি হবে সেটাও বলতে হবে, 0.7 বা তার উপরে, এটাই তো না স্যার? হ্যাঁ, উল্টো গ্রে জোন থাকে, এটা তো হলো ইয়ার মতো কথা যে ওই যে রোদে গেলে বাচ্চা পুরুষ হবে, ছায়াতে গেলে বাচ্চা মহিলা হবে, আর মাঝখানে থাকলে কি হবে, এরকম কথা। না, ওরা আবার এইটা নিয়ে কনফিউশন করবে। এটা কনফিউশনের কিছু নাই, কারণ ওই অবস্ট্রাকশন আসলেও বাচ্চাদের আরোই আছে। আমরা 0.7 ধরছি একদম সিভিয়ারিটি বোঝানোর জন্য, ডেফিনিট দেয়ার ইজ অবস্ট্রাকশন। মাঝখানে একটা গ্রে জোন আছে 70 থেকে 80 পর্যন্ত, ওটা তো বলি নাই ইচ্ছা করে যে প্যাচ লাগবে এই জন্য। বুঝতে পারছো? 0.7 এর নিচে থাকলে দেয়ার ইজ ডেফিনিট অবস্ট্রাকশন। থ্যাংক ইউ। আর কোন? আমরা ওই
ওই অল্প অল্প করে আগাইতে চাই, তাহলে এগুলো বুঝে আগাইলে হবে কি আমাদের পরবর্তী এগুলো ক্লিয়ার করতে সুবিধা হবে। আর এগুলো বারবার শুনতে হয়, বারবার দেখতে হয়, নাহলে এই কনফিউশন ক্লিয়ার হবে না। ঠিক আছে সবাইকে, খোদা হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার।